হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু কেমিস্ট্রি উইথ ডিবি স্যার। আজকে আমরা আলোচনা করব ক্লাস 12-এর গ্রুপ 17 এবং গ্রুপ 16 এই দুটো চ্যাপ্টারের যে হাইড্রাইডগুলো আছে, অর্থাৎ গ্রুপ 16 এলিমেন্ট এবং গ্রুপ 17 এলিমেন্টের যে হাইড্রাইডগুলো আছে তাদের কিছু ফিজিক্যাল প্রপার্টিস, যেগুলো অনেকেই ভাবতে পারো যে এটা হয়তো ট্রিকি নয় বা অনেকটা মুখস্থের বা পড়ুয়া জিনিস, কিন্তু দেখো আমি আজকে তোমাদের সহজভাবে এটা বুঝিয়ে দেবো, কোরিলেট করে বুঝিয়ে দেবো কেন এইরকম অর্ডারগুলো হয় আর কখন ডিভিয়েশনটা হয় বা কখন ব্যতিক্রমটা হয় আর কি। তা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখবে এবং আলটিমেটলি তোমরা দেখতে পাবে যে এই জায়গাটায় কিন্তু অনেক মজা আছে আর কি, বা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আর কি। তাহলে চলো শুরু করি আমরা। প্রথমে গ্রুপ 16 যে এলিমেন্টগুলো আছে তাদেরকে একটু লিখে ফেলি। গ্রুপ 16 কারা আছে? অক্সিজেন ফ্যামিলি। এখানে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেরুলিয়াম, পোলোনিয়ামটা রেডিওঅ্যাক্টিভ, এটা নিয়ে আলোচনা করব না আমরা। অক্সিজেন থেকে টেরুলিয়াম পর্যন্ত এদেরকে নিয়ে আলোচনা করব। তাহলে এরা যেহেতু গ্রুপ 16 এলিমেন্ট, এদের ইলেকট্রনিক কনফিগারেশন কি? NH2 NP4। গ্রুপ 16 এলিমেন্টের মেনলি এদের যোজ্যতা কত? 2। সালফারের যোজ্যতা 2, 4, 6 নানা রকম হতে পারে, কিন্তু মেনলি আমরা ধরে রাখি যেহেতু এটা গ্রুপ 16 তাহলে এরা মেনলি দ্বিযোজী, জেনারেলি দ্বিযোজী এরা, তাই তো? তাহলে হাইড্রোজেনের যোজ্যতা আমরা সবাই জানি। হাইড্রোজেন, আমি এই যে অক্সিজেন থেকে শুরু করে সালফার, সেলেনিয়াম, টেরুলিয়াম এদেরকে আমি ইন জেনারেল ই দিয়ে ডিনোট করলাম, ই ফর এলিমেন্ট, ই দিয়ে ডিনোট করলাম। এখানে যে হাইড্রাইডটা তৈরি হবে, ধরো হাইড্রোজেন, তাই তো? তাহলে হাইড্রোজেনের যোজ্যতা কত? 1। আর এই ই এদের যোজ্যতা কত? 2। তাহলে আলটিমেটলি যে যৌগটা তৈরি হবে তার সংকেত কি হবে? H2E, তাই তো? এটা ছোটবেলাতে একদম শেখানো হতো, H2E। ক্লিয়ার? তাহলে H2E বলতে এখানে কি? H2O, H2S, H2Ac, H2Te, তাই তো? তাহলে আমরা প্রথমে যেটা করব আর কি, প্রথম যে ফিজিক্যাল প্রপার্টিসটার কথা বলবো সেটা হলো বয়েলিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক। দেখো আমরা এখানে H2O, H2S, H2Se, H2Te এদের বয়েলিং পয়েন্টের কথা বলি, বয়েলিং পয়েন্ট বা স্ফুটনাঙ্কের কথা বলি, ঠিক আছে? বয়েলিং পয়েন্ট এর অর্ডারটা কি হবে? দেখো বয়েলিং পয়েন্টটা কিসের উপর নির্ভর করে মাথায় রাখতে হবে। বয়েলিং পয়েন্ট প্রথমত নির্ভর করে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে কিনা, অর্থাৎ এক্সটেন্ট অফ হাইড্রোজেন বন্ডিং, ঠিক আছে? ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডিং, অবশ্যই হাইড্রোজেন বন্ডিং দু রকমের হয়, ইন্ট্রা আর ইন্টার। যখন বয়েলিং পয়েন্ট আলোচনা করব তখন কিন্তু ইন্টার মানে একটা মলিকুলের সঙ্গে অপর একটা মলিকুলের যে হাইড্রোজেন বন্ডিং সেটাকে বলা হয় ইন্টার মলিকুলার বা আন্তর আণবিক হাইড্রোজেন বন্ধন, ঠিক আছে? তাহলে এই বয়েলিং পয়েন্টটা প্রথমত নির্ভর করে ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডিং এর উপর। আরেকটা জিনিসের উপর নির্ভর করে সেটা হচ্ছে মোলার মাস, অর্থাৎ আকার। যত আকার বা মোলার মাস বৃদ্ধি পাবে তত লন্ডন ফোর্স বৃদ্ধি পাবে, ঠিক আছে? পোলার, নন পোলার সমস্ত মলিকুলের ক্ষেত্রেই কিন্তু আমরা জানি লন্ডন বল, ঠিক আছে? লন্ডন বলটা ক্রিয়া করে। তাহলে লন্ডন বলটা যত বেশি হবে তত আবার অণুগুলোর মধ্যে আকর্ষণ বল বেশি, তাহলে কি হবে? বয়েলিং পয়েন্ট বেশি হবে। বয়েলিং পয়েন্ট মানে কোনো জিনিসকে বয়েল করতে কতটা তাপ লাগবে, কত বেশি, যাকে বয়েল করতে যত বেশি তাপ লাগবে তার বয়েলিং পয়েন্ট তত বেশি, তাই তো? এবার দেখো তাহলে প্রথমত আমরা যদি বয়েলিং পয়েন্ট প্রপোর্শনাল টু এখানে লিখতে পারি, আমরা বয়েলিং পয়েন্ট প্রপোর্শনাল টু লন্ডন ফোর্স, এক্সটেন্ট অফ লন্ডন ফোর্স। এবার লন্ডন ফোর্সটা কার ক্ষেত্রে বেশি হয়? মোলার মাস। তাহলে বয়েলিং পয়েন্ট প্রপোর্শনাল টু মোলার মাস, এম ফর মোলার মাস, ঠিক আছে? আবার আরেকটা জিনিসের উপর নির্ভর করে কিন্তু বয়েলিং পয়েন্ট, সেটা হচ্ছে প্রপোর্শনাল টু হবে ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডিং, ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডিং। তাহলে ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডিং, দেখো ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডিং এখানে কার হতে পারে? আমরা জানি জেনারেলি কোনো একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তীব্র ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তারা বেসিক্যালি ফন মানে ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, এরা যদি হাইড্রোজেনের সঙ্গে সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে তাহলে ধরো
এইটাকে যদি আমরা ইন জেনারেল এক্স বলি তাহলে এইচ এক্স, এটা ডেল প্লাস, এটা ডেল মাইনাস, এটা ডেল প্লাস, এটা ডেল মাইনাস, এদের মধ্যে যে উইক ইন্টারাকশন সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড, এটা হাইড্রোজেন বন্ড, ঠিক আছে, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড। তাহলে এই এক্সটা হতে হবে ফন, ফ্লোরিন অক্সিজেন নাইট্রোজেন। তাহলে এখানে এই ফনের মধ্যে কে পড়েছে? অক্সিজেন। তাহলে ফনের মধ্যে অক্সিজেন পড়লেই যে জল একমাত্র কিন্তু এখানে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং করবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, জল একমাত্র ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং করবে। তাহলে আর কেউ কিন্তু ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং করবে না। তবে এবার দেখো জল থেকে যত আমি H2T এর দিকে যাব, H2O থেকে যত H2T এর দিকে যাব তত লন্ডন ফোর্স বৃদ্ধি পাবে। কেন কি? কারণ মোলার মাস বা আকার, সাইজ, মোলার মাস আর সাইজ কথাটা লিখলে এখানে আকার বৃদ্ধি পাচ্ছে। তাহলে আকার বৃদ্ধি পাওয়ার জন্য লন্ডন বল বৃদ্ধি পাবে। তাহলে জল থেকে H2T এর দিকে লন্ডন ফোর্স বৃদ্ধি পাওয়ার জন্য কিন্তু আমাদের বয়েলিং পয়েন্ট বৃদ্ধি পাওয়ার কথা ছিল। কিন্তু এখানে যে বয়েলিং পয়েন্টের অর্ডার হয়, অর্ডার অফ বয়েলিং পয়েন্ট কি হয়? অর্ডার অফ বয়েলিং পয়েন্ট যেটা হয় H2S, H2SE, H2TE, H2O। তাহলে জলের সব থেকে কম হওয়ার কথা ছিল কনসিডারিং লন্ডন ফোর্স, জলের সব থেকে কম হওয়ার কথা ছিল, কিন্তু জলের সব থেকে বেশি হলো। কিন্তু লন্ডন ফোর্সটা মাথায় রেখে এই অর্ডারটা হয়েছে। দেখো H2S থেকে H2T এর দিকে এই অর্ডারটা কিন্তু লন্ডন ফোর্সকে মেনটেন করে হয়েছে। কিন্তু জলের ক্ষেত্রে এক্সেপশনালি হাই হলো কেন? জলের ক্ষেত্রে এক্সেপশনালি হাই হলো এই জন্য, কারণ জল একমাত্র ব্যক্তি এখানে যে কিনা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং করেছে। সেই ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিংটা জলের ক্ষেত্রে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং হয়, তোমরা জানো। আমি সিম্পলি একটা যদি দেখাই, এই যে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং, একটা জলের অণু অপর একটা জলের অণুর সাথে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। সেই জন্য জলের কিন্তু এক্সেপশনালি এদের মধ্যে সবথেকে বেশি বয়েলিং পয়েন্ট হলো। তাহলে বয়েলিং পয়েন্ট নিয়ে আমরা যেটা বললাম সেটা আপাতত হলো। এরপরে আমরা যেটা বলবো অ্যাসিডিটি বা আম্লিকতা। তাহলে আম্লিকতা নিয়ে এবার কথাবার্তা বলবো। আম্লিকতা, দেখো প্রথমে আম্লিকতা বলার আগে আমি একটা জিনিস বলে নিই, এরা কিন্তু ডাইবেসিক অ্যাসিড H2E, তাই তো? তাহলে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু দুটো, তাহলে ডাইবেসিক অ্যাসিড, দ্বিক্ষারীয় আম্লিক, ডাইবেসিক অ্যাসিড এরা, তাই তো? তাহলে প্রথমে কি হবে? এরা বিয়োজিত হয়ে এটা দেবে, তারপরে আবার H মাইনাসটা ফার্দার ডিসোসিয়েট করবে H প্লাস 2 মাইনাস। তাহলে ওভারঅল কি হয়? ওভারঅল যেটা হয় H2E অ্যাকোয়ার্ডেড আলটিমেটলি 2H প্লাস 2 মাইনাস, ঠিক আছে? তাহলে ডাইবেসিক অ্যাসিড। তাহলে এইবার অ্যাসিডিটি কখন বেশি হবে? তাহলে দেখো একটা জিনিস, যে যত বেশি H প্লাস দেবে, অর্থাৎ যত বেশি H প্লাস দেবে তার অ্যাসিডিটি তত বেশি। এবার H প্লাস কখন বেশি দেবে? দু রকম ভাবে ভাবা যেতে পারে। একটা হচ্ছে এই কনজুগেট বেসের স্টেবিলিটি যত বেশি হয় তত করেসপন্ডিং অ্যাসিডের অ্যাসিডিটি বেশি হয়। অথবা এই H প্লাস ডিসোসিয়েট করবে কিভাবে? যদি দেখো এই যে EH বন্ড, এই EH বন্ডটা যত উইক হবে তত সহজে H প্লাস ভাঙবে, তাই তো? EH বন্ড যত উইকার হবে তত সহজে H প্লাসটা বেরোবে। EH বন্ড লেন্থ, তাহলে এবার দেখতে হবে EH বন্ড লেন্থ কোথায় বেশি। কারণ বন্ড লেন্থ একটা জিনিস মাথায় রাখবে, বন্ধন বিয়োজন শক্তি BDE মিন্স বন্ড ডিসোসিয়েশন এনার্জি, সেটা কিন্তু বন্ড লেন্থের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। এটা কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে নেবে। বন্ধন বিয়োজন শক্তি যত বেশি হবে তার মানে কি? বন্ধন বিয়োজন শক্তি বেশি মানে বন্ড লেন্থ কম, অর্থাৎ বন্ড লেন্থ কম মানে বন্ধন বিয়োজন শক্তি বেশি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো H প্লাস সহজে কে দেবে? যে ক্ষেত্রে EH বন্ধনটা উইকার, অর্থাৎ সহজে H প্লাস বেরোবে, উইকার বন্ড, তার মানে বন্ধন বিয়োজন শক্তি কম, তার মানে বন্ড লেন্থ বেশি। তাহলে বন্ড লেন্থ বেশি দেখতে হবে আমাদের এখানে। তাহলে দেখো এখানে আমরা এই যে অক্সিজেন থেকে
যত টেলুরিয়ামের দিকে যাব তত সাইজ কি হচ্ছে, সাইজ কিন্তু ইনক্রিজ করে যাচ্ছে, সাইজ কিন্তু অক্সিজেন থেকে টেলুরিয়ামের দিকে যত যাচ্ছি তত আকার বৃদ্ধি পাচ্ছে। তাহলে বন্ড লেন্থ, ওই যে ইএইচ বন্ড লেন্থ, ইএইচ বন্ড লেন্থ, এই যে বন্ড লেন্থ এটা কিন্তু কি হবে, ওইচ তার থেকে এসএস একটু বড়, তার থেকে এসিএইচ আরো বড়, তার থেকে আরো বড় হবে টিএইচ, তাই তো? তাহলে বন্ড লেন্থ যত বৃদ্ধি পাবে তত বন্ধন বিয়োজন শক্তি কমবে, তত বন্ডটা উইকার হবে, তত সহজে H+ বেরোবে, তাই তো? তাহলে আমরা একটা কোরিলেশন করতে পারলাম এখানে অ্যাসিডিটিকে এইভাবে, দেখো আমরা অ্যাসিডিটিকে এইভাবে কোরিলেট করতে পারলাম। অ্যাসিডিটিটা কিসের উপর নির্ভর করছে, আম্লিকতা বা অ্যাসিডিক ক্যারেক্টার, সেটা প্রপোর্শনাল টু হয়ে যাচ্ছে বন্ড লেন্থ, অর্থাৎ বন্ড লেন্থ যত বেশি হবে অফ এইচ বন্ড তত কিন্তু অ্যাসিডিটি বেশি হবে। আর বন্ড লেন্থ বেশি মানে বন্ধন বিয়োজন শক্তি কম, ঠিক আছে? তাহলে এখানে অর্ডার অফ অ্যাসিডিটি কি হবে, কনসিডারিং দিস অর্ডার অফ অ্যাসিডিটি, অর্ডার অফ অ্যাসিডিটি হবে H2O, তার থেকে H2S এর বেশি, তার থেকে H2AC এর বেশি, তার থেকে H2E এর বেশি। একই রকম ভাবে এখানে যদি বলা হয় বিজারণ ক্ষমতা অর্থাৎ রিডিউসিং পাওয়ার, রিডিউসিং পাওয়ারটা কি হবে, রিডিউসিং পাওয়ার বিজারণ ক্ষমতা। দেখো একটা জিনিস, বিজারণ ক্ষমতা মানে কি, অন্যকে বিজারিত করার প্রবণতা, কিন্তু নিজে কি হবে, জারিত হবে। তাহলে যে অন্যকে বিজারিত যত বেশি করতে পারবে তার কিন্তু বিজারণ ক্ষমতা তত বেশি, অর্থাৎ হাইড্রোজেন মুক্ত করার ক্ষমতা যার যত বেশি, হাইড্রোজেন মুক্ত করার ক্ষমতা যার যত বেশি তার কিন্তু বিজারণ ক্ষমতা বা রিডিউসিং প্রপার্টিটা বেশি, রিডিউসিং পাওয়ারটা বেশি। তাহলে রিডিউসিং পাওয়ারের যে অর্ডারটা কি হবে, অ্যাসিডিটির সাথে কিন্তু প্যারালাল হবে। তাহলে ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস থার্মাল স্টেবিলিটি, তাপীয় স্থায়িত্ব, আরেকটা জিনিস এখানে বলবো থার্মাল স্টেবিলিটি, থার্মাল স্টেবিলিটি, থার্মাল স্টেবিলিটি, থার্মাল স্টেবিলিটি বা তাপীয় স্থায়িত্ব। তাহলে থার্মাল স্টেবিলিটি কি হবে, দেখো থার্মাল স্টেবিলিটি নির্ভর করছে, থার্মাল স্টেবিলিটি প্রপোর্শনাল টু বিডি, তার মানে ইনভার্সলি প্রপোর্শনাল টু বন্ড লেন্থ অফ EH বন্ড। তাহলে একটা জিনিস দেখো এখানে, তাহলে এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে, বন্ধন বিয়োজন শক্তি কার ক্ষেত্রে বেশি, যার বন্ধন বিয়োজন শক্তি বেশি, অর্থাৎ বন্ডটাকে OH বন্ড বা SH বন্ড বা ACH বন্ড বা TH বন্ড, এই বন্ডটাকে বিয়োজিত করতে কোথায় বেশি এনার্জি লাগছে, যেখানে বেশি এনার্জি লাগবে সেখানে থার্মাল স্টেবিলিটি বেশি হবে, অর্থাৎ সহজে বিয়োজিত হবে না। থার্মাল স্টেবিলিটি বেশি মানে কি, সহজে বিয়োজিত হবে না। কিন্তু এখানে দেখো বন্ড লেন্থ দিয়ে আমরা ইনভার্সলি প্রপোর্শনাল টু বলতে পারি থার্মাল স্টেবিলিটি। তাহলে বন্ড লেন্থ দিয়ে আমরা যেটা এখানে পেলাম, বন্ড লেন্থের অর্ডার এটা অ্যাসিডিটি বা রিডিউসিং পাওয়ার তার সাথে প্রপোর্শনাল হয়েছে, তাহলে এর উল্টোটা হবে, এই যে অ্যাসিডিটি বা রিডিউসিং পাওয়ার, রিডিউসিং পাওয়ারটা বা অ্যাসিডিটিটা দেখো বন্ড লেন্থের সাথে প্রপোর্শনাল হয়েছে, তাহলে অর্ডারটা যদি এই হয় তাহলে এটাই হচ্ছে বন্ড লেন্থের ফ্রম EH বন্ড লেন্থের, তাহলে থার্মাল স্টেবিলিটি কি হবে, তার উল্টোটা হবে এখান থেকে। তাহলে থার্মাল স্টেবিলিটি সব থেকে বেশি জলের বেশি, H2 এর বেশি, তারপরে কি হবে H2S, তারপরে H2AC, তারপরে H2TE। এই যে H2TE এটা কিন্তু রুম টেম্পারেচারে ডিসোসিয়েট করে যায়, সাধারণ উষ্ণতায় কিন্তু এটা থার্মালি আনস্টেবল, ঠিক আছে? তাহলে থার্মাল স্টেবিলিটিটা কিন্তু খুবই কম, খুবই কম, জলের থার্মাল স্টেবিলিটি এখানে সব থেকে বেশি। ক্লিয়ার? তাহলে আপাতত আমরা যেটা বললাম গ্রুপ 16, এইবার গ্রুপ 17 এর একই রকম হাইড্রাইডের ক্ষেত্রে আমরা সেম ফিজিক্যাল প্রপার্টিজ গুলো দেখার চেষ্টা করব, একই রকম জিনিস, একই রকম কনসেপ্ট কাজে লাগবে। জল খেতে হবে, দেখো আমরা গ্রুপ 17 এর এলিমেন্টগুলো কি আছে, গ্রুপ 17 এর যে এলিমেন্টগুলো আছে সেখানে কারা কারা আছে, ক্লোরিন,
ব্রোমিন, আয়োডিন আর অ্যাস্টাটিন আমরা লিখছি না, আমরা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন লিখছি। এই চারটে নিয়ে দেখাবো। তাহলে এদের যে হাইড্রাইড, যেহেতু এরা একযোজি, তাই তো, তাহলে এদের হাইড্রাইডের সঙ্গে কি হবে? আমি যদি ইন জেনারেল বলি HE হবে, ই দিয়ে যদি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, বা ই দিয়ে না দিয়ে এরা হ্যালোজেন, তাদেরকে X দিয়ে দেখায়, X, H, ঠিক আছে, X হ্যালোজেন, X ফর হ্যালোজেন। একযোজি, হাইড্রোজেন একযোজি, তাহলে যে হাইড্রাইডটা তৈরি করবে হাইড্রাইড, সেই হাইড্রাইডের সঙ্গে কি হবে? HX। তাহলে এইখানে আমরা প্রথমে যেটা বলবো, এখানে কে কে আছে? HF আছে, HCl আছে, HBr আছে, HI আছে। তাহলে প্রথমে দেখো, এটা রুম টেম্পারেচারে 8 তে এটা কিন্তু লিকুইড, আর এরা তিনটে গ্যাস রুম টেম্পারেচার। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে আমরা ফিজিক্যাল স্টেটে দেখলাম এটা লিকুইড HF, আর এরা, কারণটা ডিফারেন্সটা এখানে আগেরটার মতো জলের ক্ষেত্রে কি হয়েছিল? ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং, এখানেও সেই রকম ব্যাপার। এখানেও কিন্তু এই ফ্লোরিন থাকার জন্য হাইড্রোজেন বন্ডিং হবে। অর্থাৎ তোমরা সবাই জানো HF জিগজ্যাগ মোশনে কিন্তু এই হাইড্রোজেন বন্ডিং করবে। তাহলে আলটিমেটলি এই হাইড্রোজেন বন্ডিং এর জন্য HF কিন্তু HF হোলেন হিসেবে থাকে বাস্তব। সেই জন্য এটা কিন্তু ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং এর জন্য, বা এটা কিন্তু লিকুইড স্টেটে থাকে, আর বাকিরা যেহেতু হাইড্রোজেন বন্ডিং হচ্ছে না, সেই জন্য তারা গ্যাসিয়াস স্টেটে থাকে। এবার আমরা ডাইপোল মোমেন্ট কি হবে সেটা বলার চেষ্টা করি, বা তার আগে একটা জিনিস বলে নিই, একটু সেটা হচ্ছে এখানে তোমাদের বয়লিং পয়েন্ট। দেখো বয়লিং পয়েন্টটা কি হবে? বয়লিং পয়েন্টটা আগেরটাই কি বলেছিলাম, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং এর উপরও নির্ভর করে, আবার লন্ডন ফোর্সের উপর নির্ভর করে। তাহলে এই যে এইখান থেকে এইখানে লন্ডন ফোর্স বৃদ্ধি পাচ্ছে, HCl থেকে HI লন্ডন ফোর্স বৃদ্ধি পাচ্ছে, ফলে কি হবে? HCl থেকে HI এর দিকে কিন্তু বয়লিং পয়েন্টটা বৃদ্ধি পাবে। কিন্তু HF এর ক্ষেত্রে আবার কি আছে? ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং আছে, একটু আগে দেখলাম জিগজ্যাগ। তাহলে বয়লিং পয়েন্টের অর্ডার কি হবে? HCl, HBr, HI, তারপরে HF। এটা এক্সেপশনালি হাই হলো কারণ ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং এর জন্য। তাহলে বয়লিং পয়েন্ট হলো। এরপরে আমরা আম্লীকতা বলার চেষ্টা করি, অ্যাসিডিটি বলার চেষ্টা করি। অ্যাসিডিটি মানে কি? কত সহজে H+ মুক্ত করবে, অর্থাৎ বন্ড লেন্থ যত বেশি হবে তত সহজে, অর্থাৎ বন্ড লেন্থের সাথে কিন্তু বন্ড লেন্থ যত বেশি হবে তত অ্যাসিডিটি বেশি হবে। বন্ড লেন্থ অফ HX, তাহলে বন্ড লেন্থ অফ HX আগেরটার মতোই। তাহলে দেখো এখানে HF, ফ্লোরিনের আকার ছোট, বন্ড লেন্থ ছোট, HF। Cl একটু বাড়লো বন্ড লেন্থ, ক্লোরিনের আকার যেহেতু ফ্লোরিন থেকে ক্লোরিন একটু বাড়লো, ব্রোমিনে আরো একটু বাড়লো, আর আয়োডিনে গিয়ে আরো বাড়লো। তাহলে বন্ড লেন্থ বৃদ্ধি পেলে সহজে কিন্তু বন্ধনটা ডিসোসিয়েট করবে, সহজে H+ দেবে। তাহলে অর্ডার অফ অ্যাসিডিটি কি হবে? অর্ডার অফ অ্যাসিডিটি যেটা হবে সেটা HF এর থেকে HCl এর বেশি, HBr এর আরো বেশি, তার থেকে বেশি HI। তাহলে HI এর কিন্তু হাইয়েস্ট অ্যাসিডিটি। এরপরে আমরা রিডিউসিং পাওয়ার বলবো। রিডিউসিং পাওয়ার, বিজারণ ক্ষমতা, এই একই রকম হাইড্রোজেন মুক্ত করার ক্ষমতা অ্যাসিডিটির সাথে প্যারালাল। HF, HCl, HBr, HI, ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা জিনিস এখানে বলবো সেটা হচ্ছে ডাইপোল মোমেন্ট। এক্সট্রা জিনিস, ডাইপোল মোমেন্ট, দ্বিমেরু ভ্রামক। দ্বিমেরু ভ্রামকের সংজ্ঞা কি? mu equals to E into, যেখানে E টা ইলেকট্রনিক চার্জ আর D হচ্ছে ডিসটেন্স বিটুইন টু ডাইপোলস, অর্থাৎ পজিটিভ ডাইপোল এবং নেগেটিভ ডাইপোলের মধ্যে দূরত্ব। দেখো এখানে
আমি যদি এইচএফ দিয়ে দেখাই একটা জিনিস, এখানে ডিটা কম হবে, কিন্তু এই ইলেকট্রোনেগেটিভিটি তড়িৎ ঋণাত্মকতা কি ফ্লোরিনের সব থেকে বেশি, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন, তাই তো? গ্রুপের উপর থেকে নিচে তড়িৎ ঋণাত্মকতা কমতে থাকে, ফ্লোরিনের হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভিটি, তার জন্য এখানে ইটা এইচএফ এর ক্ষেত্রে সব থেকে বেশি হবে, এখানে ইটা ম্যাক্সিমাম, এখানে ইটা ম্যাক্সিমাম হবে। আর এইচআই এর ক্ষেত্রে দেখো কি হবে, ইটা মিনিমাম হবে আর ডিটা ম্যাক্সিমাম হবে, আর এখানে ডিটা মিনিমাম হবে। কিন্তু এখানে দেখা যায় এই ইলেকট্রনিক চার্জ এটা কিন্তু প্রিডোমিনেট করে ওভার ডি, তাই তো? তাহলে এই মিউ ইকুয়ালস টু ই ইনটু ডি, এই ফ্যাক্টরে ই ইনটু ডিটা প্রিডোমিনেটিং হয়ে যাচ্ছে ই এর জন্য যেহেতু বললাম, তাহলে ডাইপোল মোমেন্ট কার বেশি হবে? ডাইপোল মোমেন্ট এইচএফ এর সব থেকে বেশি হবে, তারপরে এইচসিএল, তারপরে এইচবিআর, তারপরে কিন্তু এইচআই। তাহলে এইচএফ এর কিন্তু ডাইপোল মোমেন্ট সর্বোচ্চ হবে। তাহলে এইরকম তোমরা রিডিউসিং পাওয়ার বলে দিলাম, তোমরা থার্মাল স্টেবিলিটি দেখে নেবে। এরকম ভাবেই কিন্তু আমরা আলটিমেটলি হাইড্রাইডস অর্থাৎ গ্রুপ 16, 17 বা 15 বলতে পারো, সমস্ত হাইড্রাইডের ক্ষেত্রে তোমরা কিছু বেসিক কেমিস্ট্রি, মানে বেসিক কেমিস্ট্রি যেগুলো তোমরা অ্যাটমিক স্ট্রাকচার, পিরিয়ডিক টেবিল বা কেমিক্যাল বন্ডিংয়ে, স্পেসিফিকলি কেমিক্যাল বন্ডিংটা খুব জোর করে বলতে হবে, কেমিক্যাল বন্ডিংয়ে শিখেছো, মানে এপিসিতে শিখেছো। অ্যাটমিক স্ট্রাকচার, পিরিয়ডিক টেবিল, অ্যাকচুয়ালি কেমিক্যাল পিরিয়ডিসিটি চ্যাপ্টার ওটা, আমরা পিরিয়ডিক টেবিল বলি, আর কেমিক্যাল বন্ডিং, এই তিনটে চ্যাপ্টারে পড়েছো, সেইগুলো কিন্তু খুব বেশি করে কাজে লাগাতে হবে এখানে। দেখালে দেখবে এগুলো কিন্তু হাইলি কনসেপচুয়াল আর কি, ব্যতিক্রম আছে কিন্তু ব্যতিক্রমেরও কিন্তু লজিক আছে, সেইগুলোকে বোঝার চেষ্টা করতে হবে। দেখবে এইখান থেকে কিন্তু আজকে যেগুলো বললাম সেখান থেকে কিন্তু প্রশ্ন পড়বে। তবে আজকে এই পর্যন্তই, পরের লেকচারে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট, শেয়ার।